গল্পের নাম দ্য সাইলেন্ট ম্যানার। পর্ব 18 আর 19। লেখিকা ডায়না ইমরোজ লাকি। আজ শুক্রবার। জুমার নামাজ শেষ করে ঘরে ফিরেছে সুফিয়ান। খাওয়া দাওয়া শেষ করে দিঘির পাড়ে বসে রইল। আজ ধবধবে সাদা রঙের পাঞ্জাবি পরেছে। সূর্যের সোনালি আলো গাছের পাতা ফাঁক করে মাথার উপর পড়েছে। কালো চুলগুলো ঝলমল করছে। হাতে খাতা এবং নিব কলম। মনোযোগ দিয়ে লিখছে। লিখতে লিখতে মুখের কোণে মসৃণ হাসি চলে আসে। বই পড়ার সময় মজাদার কিছু পেলে নিঃশব্দে হাসে। খাতায় মজাদার কিছু লেখার সময় অজান্তে মুখের কোণে হাসি চলে আসে। এটা যেন সবার বেলায়। সুফিয়ানের দাদা নিজাম হায়দার। তিনি লেখালেখি করতে ভালোবাসতেন। প্রতিদিন যা ঘটত লিখে রাখতেন। মনের ভেতর প্রশ্ন জমলে প্রকাশ না করতে পারলে লিখে রাখতেন। তিনি ব্রিটিশদের প্রচুর ঘৃণা করত। তাদেরকে না ঘৃণা করত, সবাই ঘৃণা করে। নিজাম হায়দার একদিন ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে একটা কবিতা লিখেছিল। ব্রিটিশের শাসন, জমি ছিনিয়ে, কৃষকের রক্ত, শ্রমের দাম, নীল চাষে বাধা, দমন তারা চালায়। সংস্কৃতি তিলে তিলে মুছে যেতে চাই। তোমাদের রাজা ভাঙবে, তোমাদের প্রাচীর পড়বে। অন্যায়ের রাজ্যে আর থাকবে না কাল। মুক্তির ফুল ফুটবে, আলো ছড়াবে। গ্রামের মাঠে বিজয়ের ডাক শুনবে সবাই। আজ হোক বা কাল। ব্রিটিশ বাহিনী থেকে দুজন লোক একদিন সিন্ধুতলি গ্রামে আসেন। নিজাম সেখানে উপস্থিত ছিলেন। রাগে আক্রোশে তার লেখা কবিতাটি ছুড়ে দিয়েছিল ওদের উপর। তার উদ্দেশ্যই ছিল ওদের দেয়া। কবিতা পড়ে ওরা দুজন দুজনের মধ্যে চাওয়াচাওয়ি করে নিজাম হায়দারকে বন্দী করে। তাকে অত্যাচার করে। এক পর্যায়ে তিনি মারা যান। সুফিয়ানের বাবা সিলমন হায়দার। তখন তার বয়স ছিল আনুমানিক 16 কি 17 বছর। এভাবে দীর্ঘ সময় পার হয়ে যায়। জন্ম নীল সুফিয়ান। সুফিয়ান বড় হতে শুরু করলে তাকে তার দাদার আদর্শের গল্প শোনাতেন তিনি। হাসিখুশি ভরা জীবন ছিল তাদের। সুফিয়ানের বাবা মা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর সে নিতান্তই একা হয়ে যায়। সিন্ধুতলি গ্রাম ছেড়ে আলিমনগর চলে আসে। কৃষিকাজ শুরু করে। চিন্তা ও চেতনা মুক্ত জীবন গড়ে। লিখে পাতাটা শেষ করল। ফারদিনার কথা মনে পড়ল। তার চঞ্চলতা চোখের সামনে ভাসছে। ঘন ঘন প্রশ্ন করে বিরক্ত করলে বিরক্ত সে মোটেই হয় না। গতকাল থেকে তার সাথে দেখা হয়নি। বিরক্ত করছে না। এটা ওটা প্রশ্ন করছে না। সুফিয়ান বিরক্ত হল। প্রচণ্ড বিরক্ত হল। সিগারেট বের করল। সিগারেট ধরিয়ে ফুকল। ফারদিনা সূর্যের মতো আলোকমা। অন্ধকার ঘরে চেরাগের দরকার নেই যদি আধারের মাঝে তাকে দাঁড় করিয়ে দেয়া হয়। সুফিয়ান এর মাথায় দাদা জান এর মতো কবিতা এসেছে। ব্রিটিশদের নিয়ে কবিতা না, প্রেমের কবিতা। হাতে খাতা আর নিব কলম তুলে নিল। সাদা পৃষ্ঠা বের করল। কলমটি কালির দোয়াতে ডুবিয়ে লিখতে শুরু করল। তোমার চোখে নীল নদীর ঢেউ। চেয়ে থাকি চুপ করে, কিছু না বলেই। চুলে তোমার রাতের ছায়া খেলে যায়। মনটা আমার হারিয়ে যায়, বুঝে না কেন তাই। ফারদিনা, তুমি যেন পূর্ণিমা রাতের গান। তোমার হাসি ছুঁয়ে যায় প্রাণের জানালা খান। তোমার কণ্ঠে মিশে থাকে মধুর বাতাস। তোমায় দেখলে থেমে যায় সময়ের নিঃশ্বাস। তুমি যদি রোদ হও, আমি তোমার ছায়া। তুমি যদি সাগর হও, আমি তার মায়া। তুমি যদি স্বপ্ন হও, আমি সেই ঘুম। তোমার নাম শুনলে কাঁপে আমার মনরুম। আজ হোক বা কাল, তোমাকে ভালোবাসতে চাই চিরকাল। ফারদিনা, তুমি আমার হৃদয়ের নাম। চাঁদও হিংসে করে তোমার আলো। তুমি আমার কবিতা, স্বপ্ন, ভালো। খাতা রেখে দিল। কলম কালির দোয়াতে রেখে দেয়। সিগারেট নিভে গেছে। সিগারেটের নেশা ছাড়তে হবে। সোলেমান উপস্থিত হয়। পরনে ফতুয়া। একদম ময়লায় ভরপুর। লুঙ্গি একপাশ থেকে উঠানো। চোখের নিচে কালো দাগ। সুফিয়ান চেয়ে জিজ্ঞেস করল, দিনে তোর কাজ নেই, এসেছিস কেন? আপনিই তো বললেন রাতে গ্রামে টহল দিতে। সন্দেহজনক কিছু ঘটলে যেন আপনাকে জানাই। কিছু জানতে পেরেছিস? সুফিয়ান এক পা তুলে ঘাটের উপর রাখল। সিগারেট ধরিয়ে সেই পায়ের উপর ভর রাখল। আমাদের গ্রামের আলিরহাট বাজারে গতকাল রাতে কিছু লোক উপস্থিত ছিল। ওদের আমার সুবিধার মনে হয় নাই। ওদের সাথে ভারী কিছু একটা ছিল।
ওদের থেকে দূরে থাকায় আমি পরিষ্কার দেখি নাই। সুফিয়ান চুপচাপ রইল। সোলেমান সুফিয়ানকে কঠিন দৃষ্টিতে দেখে বলল, আপনি এভাবে বসবেন না কেন? ব্রিটিশরা এমনে বসে। আপনি সত্যিই কৃষক তো? সুফিয়ান শব্দ করে হাসল। বসা থেকে উঠে দাঁড়াল। হাসি থামাল। সোলেমান এর কাঁধে হাত রেখে বলল, আমি মিথ্যা বলি না। আমি একজন কৃষক, কখনো জমিতে চাষ করি। আমি একজন রাখাল, কখনো দূর দূরান্তে গরু মেষ চড়াই। শখের বসে বাঁশি বাজাই। আপনি বাঁশি কখন বাজান, শিখলেন কিভাবে? কখনো তো শুনি নাই। সুফিয়ান দু হাত পেছনে নিয়ে সাহেবের মতো দাঁড়াল। বল, গরু মহিষ যখন চড়াতাম, একা একা নির্জন বনে বসে থাকতাম। বাঁশির সুর ধরলাম। সঙ্গী হল বাঁশির সুর। সুফিয়ান এর কণ্ঠে ব্যাকুলতা। সোলেমান প্রসঙ্গ পাল্টে বলল, গত পরশু রাতে আরও একটা জিনিস দেখেছি। সোলেমান এর চোখে মুখে লাজুকতা। সুফিয়ান তার দিকে ঘুরে তাকাল। চোখের ভাষায় হুঙ্কার। সোলেমান মাথা নত করে ফেল। সুফিয়ান চোখ সতেজ করে বলল, আমায় আর ফারদিনাকে দেখেছিস তাই তো? লণ্ঠন হাতে তুই লুকিয়ে লুকিয়ে অনুসরণ করেছিলিস আমাদের। আমি বিষয়টি লক্ষ্য করেছি। আপনি এত কিছু কিভাবে লক্ষ্য করেন? আমার চোখ চারটে। কষ্টা? জি চারটে। আপনাকে আর ওই জমিদার এর মেয়েরে সুন্দর মানাইছে বলে দাঁত বের করে হেসে উঠল। মানাইছে না, মানিয়েছে হবে। মাঝে মধ্যে গুলিয়ে ফেলিস। শুদ্ধ ভাষা ব্যবহার করবি। কৃষকদের উচিত শুদ্ধ ভাষা ব্যবহার করা। অন্যর খাবারের ব্যবস্থা আমরা করি, আমাদের মূল্য বেশি কিনা? বেশি। হালাল টাকায় বরকত বেশি। তোর বউ অসুস্থ ছিল, গুরুতর রোগ হয়েছিল। চুরির টাকা দিয়ে চিকিৎসা করিয়েছিস, ভালো হয়নি। চুরি করা ছেড়ে দিয়েছিস, পর তোর বউ এখন সুস্থ। এটাই হচ্ছে হালাল আয়, বুঝেছিস? সোলেমান এর হৃদয় ভেদ করল কথাগুলো। হালাল টাকায় বরকত আছে। কদিন হয় বিষয়টি বুঝতে পেরেছে। এতদিন চুরি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। ঘরে ভালো ভালো খাবার এসেছে, কিন্তু হজম হয়নি। মানসিক শান্তি ছিল না। আজকাল সোলেমান সে শান্তিটুকু পাচ্ছে। বিনয়ের সাথে বলল, আল্লাহ আপনার ভালো করুক। আমাদের চাইলে আপনি কঠিন শাস্তি দিতে পারতেন, কিন্তু তা না করে সঠিক পথে আনতে চাইছেন। নিশ্চয়ই আল্লাহ আপনার ভালো করবে। ওর চোখে জল আসো। পাপড়ি ভিজেনি। মনি অবধি এসে আটকে গেল। সুফিয়ান বলল, কখনো যদি তোদের ছেড়ে চলে যাই, আমার উপদেশগুলো ভুলে যাস না। এতেই আমার ভালো হবে। ঘাট থেকে খাতা কলম নিয়ে ঘরের উদ্দেশ্যে হাঁটল সুফিয়ান। পাশে সোলেমান কৌতূহল নিয়ে বলল, আপনি সারাদিন কি লিখেন? আমার দাদা লিখতে পছন্দ করতেন। না বলা কথাগুলো উনি লিখে রাখতেন। সুন্দর মুহূর্তগুলো লিখে রাখতেন। এবং কি কারোর উপর অভিমান রাগ হলেও লিখতেন। আমি দেখিনি, শুনেছি। আমিও তার মতো সবকিছু লিখে রাখি। ঘরের সামনে সুফিয়ান এর অশ্ব রেশাধ্বনি তুল। সুফিয়ান কাছে এগো, হাত বুলিয়ে দিল গায়ে। অশ্বটির গায়ের রং লালচে বাদামি। সুফিয়ান আদর করে নাম দিল রাঙা। বল, আজ থেকে তোর নাম রাঙা। অশ্বটি পুনরায় রেশাধ্বনি তুল। আনন্দ পেয়েছে। রাঙা মাথা নুইয়ে দিল। ভীষণ আদর দরকার। সুফিয়ান সকাল থেকে একবার ওর কাছে আসেনি। সোলেমান বল, রাঙা। দুপুর গড়িয়ে বিকেলের আগমন ঘটল ধরণীতে। সূর্য মেঘের আড়ালে লুকিয়ে গেছে। কুয়াশায় চাদর দিয়ে ঢেকে ফেল গ্রামকে। বদ্রু হাবলু খেতে এখনো কাজ করছে। সুফিয়ান দু হাত পেছনে রেখে ধীর পায়ে ক্ষেতের আইলে হাঁটছে। কাদার গন্ধ আসছে, ভারী টকটকে নোনাধরা গন্ধ। সুফিয়ান গলা উঁচিয়ে বদ্রু হাবলুকে লক্ষ্য করে বলল, আজ আর করতে হবে না, চলে যা। ওরা ক্ষেত থেকে উঠে চলে যায়। সোলেমান সুফিয়ান এর দিকে তাকিয়ে বলল, আপনি ওদের ছাড় দিলেন কেন? ভোরবেলা থেকে ওরা কাজ করছে। আপনার মনে অনেক মায়া। সুফিয়ান একরাশ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মায়া অত্যন্ত খারাপ জিনিস। মায়া মানুষকে ছায়ের মতো জড়িয়ে ধরে। সোলেমান তার রেশ টেনে কিছু বলতে চাইল, পারল না। ফারদিনা ও ঝিলমিল আসছে তাদের দিকে। সুফিয়ান দেখেনি। সোলেমান বলল, আপনার ছায়া ওই চলে আসছে। হাতের ইশারায় দেখিয়ে দিল। ফারদিনার পরনে খয়েরি রঙের শাড়ি। আজ চুলগুলো ছেড়ে দিয়েছে।
শীতের পোশাক নেই। ঝিলমিল হাঁটছে আর খাচ্ছে। সুফিয়ান বিরক্তিকর ভাব নীল। খুশি হয়েছে বুঝতে দিলেই সর্বনাশ। ফারদিনা সুফিয়ান এর সম্মুখে অগ্রসর হয়ে বলল, গতকাল থেকে তোমার সাথে দেখা হয়নি। তুমি গোলাপ চারা দেখতে আসনি। কেন আসনি? নতুন কেউ আমার জায়গাটা নিয়ে নিয়েছে বুঝি? সে নিশ্চয়ই মেহের। আমি জানি ওই হবে। আমি তো ওর মতো কোমর দুলিয়ে নাচতে পারি না, তাই না? সুফিয়ান ঠোঁট উল্টিয়ে সশব্দে হেসে ফেল। ফারদিনা তার হাসিতে হা হয়ে রইল। হাসির মাঝেও খুঁত থাকে। হয় হাসলে নাক ছড়িয়ে যায়, মুখ বিশাল বড় হয়ে যায়, নয়তো হাসির শব্দ শুনতে ভালো লাগে না। তার হাসি নিখুঁত, মুগ্ধতার সাথে দেখল। সুফিয়ান থেমে গেল। ফারদিনার সাথে গতকাল থেকে দেখা না হওয়াতে বিরক্ত হয়েছে। সত্যটা বলা যাবে না, মিথ্যা বলা পাপ। এমন কিছু বলতে হবে যাতে মিথ্যে না বলতে হয়। একসাথে এতগুলো প্রশ্ন করলে কোনোটার উত্তর দেব? ফারদিনা আঙুল নাচিয়ে নাচিয়ে বলল, যেটাই বল মিথ্যা বলবে না। আগে আমার প্রশ্নের উত্তর দাও। দিনের বেলায় বাইরে বের হয়েছ কেন? কেউ দেখে ফেললে বিপদ। আব্বা, ভাইয়েরা একটা সালিশে গেছেন। ফুফু ঘরে আছেন। উনি দেখলে আর কি? আমার সারাদিন ঘরে থাকতে ভালো লাগে না আগে। সোলেমান পেছন থেকে বলল, ঘরে থাকতে ভালো লাগে না নাকি আমগো সুফিয়ানকে ছাড়া ভালো লাগে না? বলে দাঁত বের করে হিহি করে হেসে উঠল। ওর রেশ টেনে ঝিলমিল হাসল। সুফিয়ান গরম চোখে সোলেমানকে দেখল। সোলেমান চুপ হয়ে গেল। সুফিয়ান ফারদিনার দিকে ঝুঁকে বলল, সারাদিন পাখির মতো ফটফট কর। তোমার ফটফটানি আমাকে বেশ বিরক্ত করে গি। শিগগিরই আর তোমাকে আমি বিরক্ত করব না, দেখো গু। সুফিয়ান থাপ্পড় দেয়ার ভান করে বলল, এক কথা বারবার শুনতে ভালো লাগে না আগে। মারবে আমাকে? মারতেও পারি। সুফিয়ান রেগে গেল। চোখ দুটো লাল হয়ে গেল। বলল, আমার সামনে এই ধরনের কথা আবার বললে মেরেই ফেলব। ফারদিনা নাটকীয় ভঙ্গিতে বলল, তোমার হাতেই মরতে চাই বাসিওয়ালা গু। তোমার লাজ শরম নেই? তুমিই লজ্জা কেড়ে নিয়েছ, বেয়াদব মেয়ে। ফারদিনা হাসল। সুফিয়ান বিরক্ত হল না। খুব করে চেষ্টা করছে বিরক্তিকর রূপটা ধরে রাখতে। হচ্ছে না। নিমিষেই নরম হয়ে যাচ্ছে কণ্ঠস্বর। হাসছ কেন বেহায়া মেয়ে? তুমি জানো কাল আব্বাও আমাকে বেয়াদব বলেছে। আজ তুমিও বলছ। দুজনেই আমার প্রিয় মানুষ। প্রিয় মানুষের মুখে বকাচকা শুনতেও ভালো লাগে গি। এই মেয়ে শোনো, আমি তোমার কোনো প্রিয় মানুষ টানুষ নই কি না। বিরক্তিকর অভিনয় হচ্ছে না, একদমই হচ্ছে না। নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য সিগারেট দরকার। সিগারেট ধরাল। ফারদিনা বলল, আজ আর তোমাকে সিগারেট খেতে দেব না বলে সিগারেটটা টান দিয়ে নিয়ে দৌড়ে ক্ষেত ছেড়ে জঙ্গলের দিকে চলে যায়। সোলেমান ঝিলমিল হা করে তাকিয়ে রইল। ঝিলমিল বলল, একই তুমি দৌড়ে ওর পেছনে গেলা না কেন? আমি তো ভাবছি তুমি ওর পেছনে দৌড়াইয়া ওরে ধরবাবু। সুফিয়ান ঠোঁট কামড়ে বলল, আমি তোর ভাবনায় চলি না। আর এই মেয়েটা আমায় অয়থা জ্বালাচ্ছে। চল আমরা যাই। ও অপেক্ষা করতে করতে চলে আসবে। বোকা মেয়ে গি। ঝিলমিল বল, সত্যিই তোমার ওর লিগা টান নাই? না গি, সত্যিই নাই। আমি মিথ্যে বলি না গি। 3 সত্যি কত? 1 সত্যি, 2 সত্যি। সুফিয়ান থেমে গেল। 3 সত্যি বলার আগেই জঙ্গল থেকে ফারদিনার তীর্যক কণ্ঠ ভেসে আসে। সুফিয়ান হন্তদন্ত হয়ে ছুটে গেল। ফারদিনাকে জঙ্গলে দেখা গেল না। সন্ধ্যার আধার ছুঁয়ে গেছে জঙ্গল। সুফিয়ান চেঁচিয়ে চেঁচিয়ে ডাকল, ফারদিনা। অস্থির চোখে এদিক ওদিক তাকাল। ফারদিনা একটা গাছের আড়ালে বসে আছে। সুফিয়ান এর সিগারেটটা দেখছে। সুফিয়ান ক্ষেপে গেল। রাগে মাথার চুলগুলো খাড়া হয়ে গেল। ফারদিনার কাছে হাঁটু আধভাঁজ করে বসে বলল, তুমি চরম বেয়াদব মেয়ে। শুধরাবে না তাই তো? দিন দিন জ্বালাচ্ছ না, একদিন আমিই তোমার ফটফটানি একেবারে বন্ধ করে দেব। সুফিয়ান এর কথা গায়ে লাগল না। সে হাসল, তবে নিঃশব্দে। সুফিয়ান রাগ ধরে রাখতে পারল না। বলল, আমার মা মৃত্যুর আগে একটা কথা বলেছিল, চঞ্চল মেয়েদের কপালে সৃষ্টিকর্তা ধৈর্যশীল পুরুষ দেন। আমার মা চঞ্চল ছিলেন গু। কিন্তু আমার মনে হচ্ছে তুমি রাগের জন্যই আমাকে মেরে ফেলবে গে। ধুর বোকা মেয়ে। মেয়েরা হচ্ছে ফুলের মতো, তাদের আস্তে ধীরে ধরতে হয়, তাদের সাথে কোমল আচরণ করতে হয়। বুঝেছ?
বুঝেছি। আমাকে এখনই যেতে হবে, আমি যাই। আজ রাতে আর তোমার সাথে কথা হবে না বলে ফারদিনা ছুটে চলে গেল। সুফিয়ান পেছন থেকে বলল, রাতে অপেক্ষা করব। সোলেমান ও সুফিয়ান তালুকদার বাড়ির পূব দিকের রাস্তায় হাঁটছে। পূব দিকের রাস্তা থেকে ফারদিনার দোতলার ঘরটা দেখা যায়। প্রতিদিন আলো জ্বলে, লণ্ঠন, মোমবাতির আলো, সোনালি রংটা দেখা যেত। আজ দেখা যাচ্ছে না, ঘরটা অন্ধকার। সুফিয়ান এর মনটা বিষিয়ে উঠল, উদাসীন লাগছে নিজেকে। সন্ধ্যায় ফারদিনা ছুটে গিয়েছে, গতকাল রাতে তাকে বিরক্ত করেনি, আজ রাতেও আসেনি। হঠাৎ তার কি হলো? হাঁটতে হাঁটতে সুফিয়ান সিগারেট টানছে। সোলেমান সুফিয়ান এর ভাবমূর্তি দেখে বুঝতে পারল আজ ফারদিনা আসেনি। ঘর অন্ধকার, তার মন খারাপ। সুফিয়ান এর ভাবনা ভাঙানোর জন্য ভিন্ন প্রসঙ্গ তুলল। মজিদ মিয়ার খবর পেয়েছেন, ও নাকি মরা মেয়েকে আবার মারছে। অদ্ভুত লোক। সুফিয়ান নত স্বরে বলল, হুয়াদ পাগল, বাদ দে তার কথা। সুফিয়ান এর কণ্ঠ ক্লান্ত। সোলেমান প্রসঙ্গ পাল্টাল, গলায় কাশি দিয়ে বলল, আজ তালুকদার সাহেবের মেয়ে আইল না কেন? আমিও ভাবতেছি। আপনার মন উতালা, ভালোবাসেন তারে? সুফিয়ান আকাশের দিকে তাকিয়ে মোহময় কণ্ঠে বলল, আমার অন্ধকার জীবনে ফারদিনা আলো নিয়ে এসেছিল। ভালোবাসা আমাকে বন্দি করেছে, আর সেই বন্দিশালার চাবি ফারদিনার কাছে গিয়ে। নদীর তীরে সুফিয়ান ও সোলেমান বসে আছে, মন তার ভারী, চোখে কুয়াশা, জলে চাঁদ ঝাপসা আধো আধারি। মাঝিরা জাল ফেলছে ঢেউয়ের বুকে, নৌকায় লণ্ঠন জ্বলছে। প্রকৃতি একদম নিস্তব্ধ, যেন বুকের ভেতর ধুকধুক শব্দটা পরিষ্কার শোনা যাচ্ছে। তিনটে নৌকায় তিনজন মাঝি, একজন অন্য জনকে বলছে, ও মাঝি গান ধরো, নীরব রাইতো ভাইঙ্গা দাও। সে মসৃণ কণ্ঠে গান ধরল, হাওয়া বলো, কই নিয়ে যাও, আমার প্রাণের তরি ভাসাও। প্রেম যদি হয় নদীর ঢেউ, তবু কেন সে তীরে আসাও? চাঁদনি রাতে মন উদাস, তুমি নাই তবু আকাশ ভাস। জীবনটাও ভেসে চলে তোমার স্মৃতির আশেপাশে। হাওয়া বলো, কই নিয়ে যাও, আমার প্রাণের তরি ভাসাও। সুফিয়ান নিষ্প্রাণ চেহারা নিয়ে বসে আছে, তার বুকের ভেতর নদীর মতোই ঢেউ উঠছে। মাঝির গানের সুরে যেন তার নিজের কষ্ট ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে জলের গভীরে। পরপর কয়েকটি সিগারেট ধরিয়েছিল, একটা দুটো টান দিয়ে ফেলে দিয়েছে। সিগারেট শেষ। সোলেমান ওর পকেট থেকে সিগারেট বের করে দিল, ইশারায় বোঝাল সিগারেট চাই না। পেছন থেকে পায়ের আওয়াজ আসছে, কাঁধের উপর থেকে সুফিয়ান ঘুরে তাকাল। লণ্ঠন হাতে ফর্সা কেউ এগিয়ে আসছে, কাছে আসতেই স্পষ্ট হল মুখটি। আজমাত নূরবে। সে এসে দাঁড়ায় সুফিয়ানের পেছনে। সুফিয়ানের রাগ উঠল, ফারদিনার সাথে সারাদিন কথা বলার চেষ্টা করে। অতিথি বলে ফারদিনাও সঙ্গ দেয়া। সুফিয়ানের এটা মোটেই ভালো লাগে না, চরম অন্যায় এটা ওর। রাগে শরীর জ্বলে উঠল। সুফিয়ানের পাশে বসল আজমাত, দুজনের মাঝখানে সুফিয়ান, ডানে আজমাত, বামে সোলেমান। আজমাত আগ বাড়িয়ে বলল, তুমি নিশ্চয়ই সুফিয়ান? তোমার কথা ফারদিনা অনেক বলেছে, সেদিন তোমাকে বীজ রোপণ করতে দেখেছিলাম। আমি জানি ও সবার কাছেই আমার কথা বলে। কি সুফিয়ান অকারণেই বিরক্ত হল, রাগ হল। এখানে রাগ করার মতো কি বলেছে? আমি তোমাকে চিনি, তোমার কথা ফারদিনা সবসময় বলে, সাধারণ ব্যাপার। সুফিয়ান নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। আজমাত বল, নস্যি টানবে না, এসব পছন্দ করি না। তুমি কোন দেশ থেকে যেন এসেছ? রাশিয়া, তুর্কিস্তান। আমি কিরগিজ শহরে থাকি। আমার ছোট্ট বেলা থেকেই ঘোরাঘুরি পছন্দ, তাই এখানেও চলে আসলাম। এখানে না আসলে ফারদিনাকে পেতাম না। কত সহজ সরল সুন্দরী নারী। সুফিয়ান দাঁতে দাঁত চেপে ধরল, বিটবিট করে বল, শালা, ইচ্ছে করছে তোকে নদীতে ডুবিয়ে মারি। কিছু বললে? না, বলছিলাম তুমি সাঁতার কাটতে জানো? হ্যাঁ। তাহলে তোমাকে আর ডুবতে হবে না। মানে? সোলেমান ঠোঁট চেপে হাসল। আজমাত নদীর দিকে দেখল, কিছু নৌকা ও মাঝি দেখা গেল। এরা কি করছে সে বুঝতে পারল না। জিজ্ঞেস করল, ওনারা কি করছে? সুফিয়ান দীর্ঘশ্বাস ফেলে হতাশ ভঙ্গিতে বলল, নদীতে জেলেরা মাছ ধরছে। মানে জাল ফেলছে।
ওটা এমন জাল যা দিয়ে তোমাকে ও পেঁচিয়ে রাখা যাবে, আর ছুটতেই পারবে না গি। আজমাত হাসল, আনন্দ পেয়েছে তার কথায়। সুফিয়ান রাগ প্রকাশ করেছে। গাধা রাশিয়ান বুঝতে পারছে না। সোলেমান সুফিয়ানকে ফিসফিসিয়ে বলল, মনে হয় লোকটা আধা পাগল। পুরোটাই পাগল গু। আপনার নিশ্চয়ই হিংসে হচ্ছে। আমি বুঝি। নিজের ভালোবাসার মানুষটির নাম অন্য কোনো পুরুষের মুখে শুনতে ভালো লাগে না, সে যদি বাবা অথবা ভাই না হয় গু। সুফিয়ান ঘাসের উপর শুয়ে পড়ল। তাকে উদ্বিগ্ন দেখে আজমাত বলল, তুমি কোনো কারণে চিন্তিত? তুমি জেনে কি করবে? যদি তোমার মনে হয় আমি সাহায্য করতে পারবো তবে বলতে পারো। পারবে না গি? বলেই দেখো গু। সুফিয়ান নীরব, মাথার নিচে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে রইল। সোলেমান চলে যায়। ওর দায়িত্ব পালনের সময় চলে এসেছে। বাড়ি থেকে খাওয়া দাওয়া করে গ্রামে টহল দেওয়ার জন্য বের হবে। রাত ঠিক 10টার কাছাকাছি। হঠাৎ চাঁদের আলো তলিয়ে গেছে মেঘের আড়ালে। খণ্ডে খণ্ডে মেঘ উড়ে যাচ্ছে। মেঘ উড়ে যাওয়া শেষেই চাঁদের আলো নেমে আসল। আজমাত নস্যি টানছে। সুফিয়ান জিজ্ঞেস করল, আজ তুমি এখানে কেন? ফারদিনার সাথে আড্ডা দিলে না? একা একা ভালো লাগছিল না, তোমাকে দেখেছি এদিকে আসতে, তাই আমিও এসেছি গু। দুটো প্রশ্ন করেছি, একটার উত্তর পেয়েছি। সুফিয়ান এর সোজাসাপটা প্রশ্ন। আজমাত নস্যি রেখে বলল, ফারদিনাকে সন্ধ্যার পর থেকে দেখিনি গু। সুফিয়ান শঙ্কিত হয়ে উঠে বসে। দেখুনি মানে? রশিদ চাচা, আদিব, রায়ান তারা কোথায়? তোমার রশিদ চাচা ঘরেই আছেন। 4 ভাই কোথায় জানি না। ফারদিনাকে কোথাও পাইনি বলেই বাইরে বের হয়েছি গু। সুফিয়ান কিছুটা চিন্তিত হল। এরপর লম্বা একটা শ্বাস এর সাথে সমস্ত চিন্তাভাবনা দূর করল। বলল, রশিদ চাচা যখন ঠান্ডা মাথায় ঘরে আছেন, এর মানে ওরা হয়তো কোন কাজ করছে কি? আজমাত সুফিয়ান এর রেশ টেনে বলল, এটাই হবে। আচ্ছা, তোমার আর ওর সম্পর্কটা কি? বন্ধুত্ব? সুফিয়ান কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমি এতদিন সেটাই ভেবেছিলাম, কিন্তু আজ বুঝতে পারলাম সম্পর্কটা শুধু বন্ধুত্বে নয়, এর চেয়েও গভীরে চলে গেছে। আজ বিকেলে যখন ও জঙ্গলে বসে চিৎকার করল, তখন বুঝতে পারলাম আমি ওর আর্তনাদ সহ্য করতে পারব না। আজ সন্ধ্যার পর থেকে যখন ওর দেখা মিলল না, আমি চিন্তিত হলাম। এর মানে আমি ওকে ভালোবাসি। দুনিয়ার প্রতিটি জীবন্ত প্রাণীর মধ্যে ভালোবাসা রয়েছে। তার মধ্যে শ্রেষ্ঠ জীব ভালোবাসাকে সুন্দর রূপ দিয়েছে। আজমাত থেমে কিছু বলতে চাইল। সুফিয়ান বাকি কথা কেড়ে নিয়ে বলল, ভালোবাসাকে সবচেয়ে খারাপ এবং নিষ্ঠুরভাবে পূর্ণ করে দেয় সেই মানুষই। এটাই বলতে চেয়েছ তো? আজমাত শব্দবতীত হেসে মাথা আওড়াল। হ্যাঁ, আমি এসব প্রেম ভালোবাসা বিশ্বাস করি না। ভালোবাসায় ধোঁকা আর কষ্ট ছাড়া কিছুই নেই। সুফিয়ান বলল, ভালোবাসা আমাদের পূর্ণ করে, ভালোবাসাই আমাদের শূন্য করে। আমি ফারদিনাকে ভালোবাসি, তবে এখনো মুখ ফুটে বলিনি আমি তোমাকে ভালোবাসি। আজমাত উৎফুল্ল হয়ে বলল, এর মানে প্রেম নিবেদন? তুমি ওকে এখনো প্রেম নিবেদন করনি? না। কবে করবে? আমার গোলাপ গাছে পরবর্তী যেদিন গোলাপ ফুটবে সেদিন গু। সময়টা কবে? অল্প কিছুদিন। যদি গোলাপের পাপড়ি ঝরে যায়? ঝরে যাওয়ার আগেই আমি ওকে বলে দেব গু। দ্রুত কর, আমি আবার ফিরে যাব রাশিয়ায়। তুমি জানো, রাশিয়া থেকে তোমাদের এখানে আসতে আমার 1.5 মাস সময় লেগেছে। আমার দীর্ঘ ভ্রমণ ভালোই লাগে গু। তুমি ফিরে যাওয়ার আগেই আমি ওকে প্রেম নিবেদন করব গু। আজমাত আশপাশে তাকিয়ে বিস্ময়ে বলল, ফারদিনার বাবা, তার ভাইয়েরা তোমাদের সম্পর্ক কি? দ্বিধাবোধ করল আজমাত। সুফিয়ান বলল, কপালের লিখন, যদি আমার ভাগ্যে তার নাম লেখা থাকে তবে অবশ্যই ওকে পাব, নয়তো 1000 চেষ্টা করেও পাব না। আগে তুমি ভীষণ বুদ্ধিমান, তোমার বুদ্ধি দিয়ে একদিন ভালো কিছু করতে পারবে। তোমার চোরদের খবর কি? এখন পর্যন্ত আমার কথা মতো কাজ করছে। ওরা পরিবর্তন হবে? যারা অন্যর হক ছিনিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়, ওরা কি কখনো পরিবর্তন হবে? আমার মনে হয় না ওরা পরিবর্তন হবে গে। সুফিয়ান আত্মবিশ্বাসের সাথে বলল, আমি যদি এখন মরেও যাই, মৃত্যুর শেষ মুহূর্তে ও বলতে পারবো ওরা ঠিক পরিবর্তন হবে। আমার উপদেশও মনে রাখবে। আজমাত প্রসঙ্গ পাল্টে বলল, তোমার মা বাবা কোথায়? সুফিয়ান সময় নিয়ে বলল, বেঁচে নেই। কিভাবে মারা গেল? সেসব বলে লাভ কি? সেসব নিয়ে কথা বলতে চাই না।
বোন নেই? না, বোধক মাথা আউডালো। মুখটা শুকিয়ে গেল সুফিয়ান এর। ঘাস টেনে টেনে ছিঁড়ছে। আজমাত তার ভাবমূর্তি দেখে বলল, তোমাকে দেখে কখনো মনে হয় তুমি ভীষণ খুশি, কখনো মনে হয় তোমার ভেতরে চাপা কষ্ট লুকিয়ে আছে। আমি ঠিক বললাম তো? না, তুমি দুচোখে দুরকমভাবে আমাকে দেখেছ। আমি সবসময় সুখী এবং খুশি। আমি আদিবের থেকে জানতে পেরেছি, বাঙালিদের মধ্যে কেউ কষ্ট পেলে নদীর তীরে বসে বসে থাকে। তুমি বসে আছো কেন? ফারদিনা আজ বিরক্ত করছে না। ও বিরক্ত করলে বিরক্ত হই না, অথচ বিরক্ত করছে না বলে বিরক্তি হচ্ছি। এই অনুভূতিকে কি বলে? আগ্রহ নিয়ে জানতে চাইল আজমাত। প্রেমের পার্শ্ব প্রতিক্রিয়া। প্রেমে পড়লেও জ্বালা, না পড়লেও জ্বালা। একবার পড়ে গেলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবেই বলে সুফিয়ান হাসল। আজমাত আওয়াজ করে হাসল। সুফিয়ান তার হাসি দেখে বলল, বিনোদন পেয়েছ তাই না? তোমাকে আনন্দ দেওয়ার জন্যই বলেছি। আজমাত হাসি থামিয়ে বলল, তুমি খুব মজার মানুষ, তোমাকে ফারদিনা পেলে সে ভীষণ আনন্দে থাকবে। সময় গড়াচ্ছে। দুজন উদ্দেশ্যহীন পথে গন্তব্যহীন হাঁটছে। তালুকদার বাড়ির পূব দিক ছেড়ে যাচ্ছে সুফিয়ান। চোখ তুলে কয়েকবার ফারদিনার ঘরটির দিকে দেখছে। অন্ধকার ঘর। ঠিক আছে তো ফারদিনা? সুফিয়ান চিন্তা করতে চাইছে না, অথচ ভেতরে প্রবল চাপ চাপ ব্যথা হচ্ছে। উদ্দেশ্যহীন পথে হাঁটার ইচ্ছে নেই তার। আজমাতকে নিয়ে তালুকদার বাড়ির ভেতরে প্রবেশ করে। পরিবেশ শান্ত। এতটা শান্ত আগে কখনো ছিল না। আশেপাশে কিছু অনুচারীগণ বসে বসে গল্প গুজব করছে। অশ্বরা হ্রেষাধ্বনি তুলছে। পশু প্রাণী যা টের পায় মানুষ তা পায় না। মানুষ শুধু পশুর চিৎকার শুনতে পায়। আজমাত বলল, তুমি ভেতরে যাও, আমি পরে আসছি। সুফিয়ান ঘরের ভেতরে প্রবেশ করল। ভেতরে অনুচারী, দাসী কাউকে দেখা গেল না। রশিদ তালুকদার বসে আছে বৈঠকখানা। কুদ্দুস তার পাশেই দাঁড়ানো। সুফিয়ান গলায় কাশি দিয়ে রশিদের দৃষ্টি আকর্ষণ করল। উনি বলল, সুফিয়ান যে, আয় বোস। সুফিয়ান বসে চারদিকে দেখল। কি ব্যাপার এই রাতে তুমি? কিছু দরকার না অভিযোগ নিয়ে এসেছিস? সুফিয়ান এর উদ্দেশ্যে ফারদিনা। সে কোথায়? ঘর অন্ধকার কেন? এসব বলা যাবে না। আজ মিথ্যা বলতে হবে। শুক্রবার, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। রাত এখনো 12টা ছুঁয়ে যায়নি। রাত এখন পর্যন্ত শুক্রবারে আটকে আছে। সুফিয়ান এর দ্বিধাবোধ হল। রশিদ তাকে চুপচাপ দেখে বলল, একই চুপ করে আছিস কেন? টাকা পয়সা দরকার, জমি দরকার। তুই তো আমাদের গ্রামে পুণ্য নিয়ে এসেছিলিস, তুই মানে বরকত। যে জমিতে হাত দিস ফসল ফলে যায়, ও বলে হো হো শব্দে হেসে উঠল। সুফিয়ান বলল, হ্যাঁ, জমির বিষয়ে কথা বলতে আসছিলাম। আমি 4 জনকে জমিতে চাষ করে আয় করার উপায় তৈরি করে দিয়েছি। ওরাই আমার জমিতে চাষ করছে। আমার কাজটা ওরাই করে দিচ্ছে। আমি বেকার ঘুরছি। তাই ভাবছিলাম আপনার থেকে আরও কিছু জমি বরাদ্দ নিয়ে চাষ করি। রশিদ টান চোখে সুফিয়ানকে দেখল। সুফিয়ানের দৃষ্টি অস্থির। রশিদ একরকম প্রশ্রয় এর হাসি দিল। বলল, তোর মতো কর্মঠ ছেলেই দরকার প্রতিটি ঘরে ঘরে। তুই আগামীকাল থেকে আমার পশ্চিমের খালি জমিটাতে চাষ করবি। সুফিয়ান নীরব দর্শক এর মতো রশিদ এর আড়ালে এদিক ওদিক দেখছে। রশিদ কুদ্দুসকে লক্ষ্য করে বলল, অতিথি এসেছে, চা নিয়ে আয়। এটাও কি বলে দিতে হবে হতচ্ছাড়া? কুদ্দুস মাথা নিচু করে চলে গেল। সুফিয়ান আরও কিছুক্ষণ থাকার সুযোগ পেল। যতক্ষণ না চা আসছে, পান করা হচ্ছে, ততক্ষণে ফারদিনার জন্য অপেক্ষা করা যাবে। চা খেলে ঘুম হবে না। আজ ঘুম এমনিতেও আসবে না। চা খেলে দোষের কিছুই হবে না। জেবুন্নেছা পানের থালা নিয়ে বৈঠকখানা উপস্থিত হল। সুফিয়ানকে দেখেই জেবুন্নেছার মুখ শক্ত হয়ে গেল। ঠোঁটের কোণে হালকা বিদ্রুপের রেখা। চোখে এক ফোঁটা উষ্ণতাও নেই। যেন সে মানুষ নয়, কেবল বাতাসের কোনো অবাঞ্ছিত ছায়া। সুফিয়ান জেবুন্নেছাকে সালাম দিল। জেবুন্নেছা ঠোঁট কেচে হালকা হাসি নিয়ে বলল, তুমি নিশ্চয়ই ফারদিনার খোঁজ করতে এসেছ? রশিদ কৌতূহল নিয়ে বলল, ওর খোঁজে আসবে কেন? জেবুন্নেছার মুখ থেকে বেরিয়ে গেছে। ফারদিনার কথা বলতে চায়নি, আদিবের কথা বলতে চেয়েছে। হেসে উড়িয়ে দিয়ে বলল, ও আদিবের কথা বলছিলাম। ওরা তো ভালো বন্ধু। আদিবের সাথে একজন রাখালের বন্ধুত্ব মানে কি করে সম্ভব? কোথায় ও আর কোথায় তুমি?
তার উপর শুনেছি একটা অশ্ব কিনেছ, চুরি টুরি করছো না তো, বলে পান মুখে দিল। সুফিয়ান রেগে গেল। সে বয়সে বড় না হলে এতক্ষণে তীর্যক কণ্ঠে জবাব দিত। নিজেকে সামলানোর চেষ্টা করল। হল না, ব্যর্থ হল। উচ্চস্বরে জবাব দিয়েই দিল। বলল, আমি হালাল টাকা আয় করি, অন্যর হক ছিনিয়ে নেই না। আদিব আমার সাথে বন্ধুত্ব করতে এসেছিল, আমি না। ধনী গরিব, জাত বেজাত, এসব দেখে কখনো বন্ধুত্ব কিংবা ভালোবাসা কোনটাই হয় না। তুমি বলতে চাইছো আমরা অন্যের হক ছিনিয়ে নিয়ে খাই? সুফিয়ান বসা ছেড়ে দাঁড়িয়ে বলল, যে যেমনটি করে সে অন্যকেও নিয়েও তেমনটি ভাবে। আপনারা বোধহয় চুরি আয় করেন, তাই বললেন। আমি না থেমে রশিদ এর দিকে তাকিয়ে বলল, চাচা আজ চলি, মাথাটা রাগে ধরে গেছে। আগামীকাল আসব বলে বিক্ষুব্ধ হয়ে ঘর থেকে চলে গেল। রশিদ কোনো জবাব দিল না, হা হয়ে তাকিয়ে রইল। জেবুন্নেছা বলল, ও আমাকে অপমান করে চলে গেল, আর তুই চুপচাপ শুনলি, তোর বোনের অপমান সহ্য করলি? রশিদ কঠিন গলায় বলল, বাপের বেটা সুফিয়ান, কি হিম্মত ওর, জমিদারের বোনকে তার সামনেই কথা শুনিয়ে গেল। কি সাহস ওর! সারা দেশ খুঁজলেও ওর মতো ছেলে পাওয়া যাবে না বলে গর্বের সাথে হেসে উঠল। ভাই, তুই বদলে গেছিস। আমাকে কতগুলো কথা শুনিয়ে গেল, আর তুই হাসছিস। তুই ওর আত্মসম্মানে আঘাত দিয়ে কথা বলবি, আর ও চুপচাপ থাকবে। আমরা অন্যকে চারটে কথা শোনাতে পারবো, আর সে জবাবে দুটো শোনালেই দোষ। রশিদ থেমে গেলেন, হাত বাড়িয়ে পান মুখে দিল। বিচিত্র গলায় বলল, আমি ওর জবাবের উপর প্রতিক্রিয়া করলে হয়তো থেমে যেত, কিন্তু তুই কি জানিস, কেউ রেগে গেলে তার রাগটা বহিঃপ্রকাশ করতে দিতে হয়। এতে তার মনের ভেতর অস্থিরতা দূর হয়। সুফিয়ান এর ভীষণ তেজ কি তার মুখে প্রশংসা জেবুন্নেছার মোটেই ভালো লাগল না। মুখ ভেঙচে দিল। বলল, তোর গান নিয়ে তুই থাক, আমাকে গান দিবি না। রাগ করলে শরীর খারাপ হয়। এত রাগ ভালো না বলে পিকদানিতে পিক ফেল রশিদ। জেবুন্নেছা খিটখিট মেজাজে বলল, ওই রাখালের শরীরের জন্য ভালো ছিল। রশিদ এবার একটু হাসল। ঠোঁট দুটো লাল হয়ে গেছে, পানের রসে মুখ ভরে গেছে। পুরুষ রাগলে হয় বাদশা, জানিস তো? জানি না, জানতেও চাই না। অপমান আমার সহ্য হয় না, এর শোধ আমি নেব বলে ক্রোধের আগুনে উপরে চলে গেল। রশিদ আওয়াজ করে হাসল। কুদ্দুস চা নিয়ে আসলো। সুফিয়ান নেই। জিজ্ঞেস করল, ও সুফিয়ান দাদা, চা না খেয়েই চলে গেছে, আমার কষ্টটাই বেফলে গেছে। গিউ, চাটা আমাকে দে। আর যা দেখে আয়, খামারের সব গরু ছাগল ঠিকঠাক আছে কিনা। কুদ্দুস মাথা নিচু করে সম্মতি জানিয়ে চলে যায়। রাত ঠিক 1টার কাছাকাছি। রাঙা দাঁড়িয়ে দাঁড়িয়ে খট খাচ্ছে। বালতি ভরে জল রেখেছে। খট খাওয়া শেষে জল খেল। ওদের চোখে ঘুম নেই। সব মিলিয়ে 2-3 ঘন্টা ঘুমো। চাঁদের আলো আজ অদ্ভুত নির্জন। সুফিয়ান মাটির উঠোনে বসে আছে। সামনে তার প্রিয় অশ্ব রাঙা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। চোখ তুলে একবার রাঙার দিকে তাকাল। রাঙার চোখে যেন কেমন এক ক্লান্ত দৃষ্টি, ঠিক তার মতো। হাতে কলম, কাগজে অর্ধেক লেখা বাক্যগুলো ছড়িয়ে আছে। কিছু গল্প, কিছু স্মৃতি, কিছু না বলা কথা। আজ রাতে ফারদিনা আসেনি। প্রতিদিনের মতো আজও সে চাঁদের আলো দেখা দিবে বলে ভেবেছিল, কিন্তু পথ ছিল ফাঁকা। বাতাসে কেবল পলাশপাতার মৃদু নড়াচড়া ছিল। সুফিয়ান লিখেছিল, ও আজ সারাদিন কেমন কেটেছে, কিন্তু শব্দগুলো যেন তার হাতের মুঠো থেকে ফসকে যাচ্ছে। কলম কাগজে লাগে, আবার থেমে যায়। লেখা এক পর্যায়ে বন্ধ করল। রাঙা হালকা করে রেশা দেয়, যেন বলে, কু আর লিখো না, মন তো আজ তোমার ফারদিনার কাছেই রয়ে গেছে। গু। সুফিয়ান মৃদু হেসে ওঠে, কিন্তু চোখে জল টলমল করে। সে খাতা বন্ধ করে রাখে বুকের কাছে। চাঁদের আলো তার মুখে অদ্ভুত এক বিষণ্ণতা। আজ লেখার কালি ফুরোজনি। মনটা যেন শুধু শুকিয়ে গেছে। আজ ঘুম আসবে না। উঠোনে পায়চারি করতে করতে এক পর্যায়ে বাড়ির চৌকাঠ পেরিয়ে তালুকদার বাড়ির পূব দিকে এগিয়ে গেল। পথের দুধারে ধানের ক্ষেত বাতাসে দুলছে, একটার সাথে আর একটা মিলে চিরিচিরি শব্দ তৈরি করছে। তালুকদার বাড়ির পূব দিকে খামার। খামার ছাড়িয়ে সুফিয়ান যেতেই লণ্ঠন হাতে কুদ্দুস এর সাথে দেখা হয়। কুদ্দুস বলল, আপনি এত রাতে ওইদিকে কোথায় যান? সুফিয়ান মিথ্যা বলবে না, সত্য বলবে, তবে অন্যরকম ভাবে, যাতে মিথ্যের আশ্রয় না নিতে হয়। সুফিয়ান পাল্টা প্রশ্ন করল, তোর ফারদিনা আপা কোথায়?
তখন গেলাম দেখলাম না তো। কুদ্দুস নির্বাক হয়ে চুপ থাকল কিছুক্ষণ। এরপর বলল, গো আমি আজ সন্ধ্যার পর তাকে দেখিনি। আচ্ছা তুই যা। আপনি কোথায় যান? কাজ আছে কি বলে সুফিয়ান হাঁটতে শুরু করল। কারো খোঁজ নেওয়াটাও একটা কাজ, গুরুত্বপূর্ণ কাজ। সে মিথ্যা বলেনি, এটাই সত্যি। পূব রাস্তার মাঝ বরাবর পথে দাঁড়িয়ে পড়ল সুফিয়ান। উদাস মনে ৩-৪ হাত জায়গায় মধ্যে পায়চারি করছে। একটু পরপর ফারদিনার ঘরের দিকে দেখছে। ঘর অন্ধকার। সুফিয়ান সিগারেট বের করল, কিন্তু ধরাল না। ফারদিনা বলেছিল, আমি সাথে থাকলেও তোমার মন সিগারেট এর দিকে থাকে, আমার দিকে না। আজ সে কাছে নেই, সিগারেটের দিকেও মন নেই। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল সুফিয়ান। রাত বাড়ছে। মাঝরাতের রাস্তায় নিস্তব্ধতা পুরো কুয়াশার মতো ঘন। চাঁদের অর্ধেক দাগেলা আলো জমিনে ছাপ ফেলছে। ঠিক তখনই ফারদিনার ঘরের হালকা সোনালি ঝলক যেন নিঃশব্দে ফারদিনার উপস্থিতি ঘোষণা দিল। সুফিয়ান ধীরে ধীরে পূবের দিকে এগোতে লাগল। তার পদধ্বনি নীরবতার মাঝে কেবল তার নিজের কানেই বেজে উঠছে। বাতাস শীতল, আর মাঝে মাঝে শুকনো পাতা হোঁচট খেয়ে পড়ছে পথের ধারে। আকাশের তারা যেন তার অপেক্ষার সঙ্গী, আর ঘরের জানালার আলো তাকে এক মৃদু অনুপ্রেরণা দিচ্ছে এগিয়ে যাওয়ার জন্য। কৌশলে দেখবে ফারদিনাকে। বাড়ির পেছনে পৌঁছালো সুফিয়ান। দোতলায় ফারদিনার ঘর। প্রাচীর টপকে উপরে উঠা কষ্টকর। প্রাচীর উঁচু। এদিক ওদিক তাকিয়ে ভর দিয়ে ওঠার মতো শক্ত কিছু খুঁজল। গাছের খণ্ড পড়ে আছে। ভর দিয়ে প্রাচীরের ছুঁতে পারল। ধীরে ধীরে ফারদিনার ঘরের জানালার দিকে এগোল। জানালা খোলা। মোমবাতি লণ্ঠনের আলো ছড়িয়ে পড়েছে পুরো ঘরে। কিছু দাসীরা একজনকে ঘিরে রেখেছে। কারো হাতে ধূপ, কারো হাতে শাড়ি। দাসীরা দুই দিকে সরে গেল। সুফিয়ান কঠিন দৃষ্টিতে তাকিয়ে রইল। ওদের মাঝে ফারদিনা বসে আছে। শরীর ভেজা, চুল থেকে টপটপ করে জল পড়ছে। একজন দাসী চুল মুছিয়ে দিচ্ছে। চুল মোছা শেষে সরে যায়। আর একজন চুলে ধূপ ধোয়া দিচ্ছে। ফারদিনা মাঝরাতে গোসল কেন করেছে? শীতের সময়ে প্রতিদিন কেউ গোসল করে না। শীতের রাতে গোসল করা তো বোকামি মাত্র। যার মাথায় সমস্যা আছে একমাত্র সেই করবে। একজন দাসীর কণ্ঠস্বর ভেসে আসলো, কি তুমি খুশি তো? গঠনমূলক মন্তব্য আশা করছি। যত লাইক তত কমেন্ট। সাইলেন্ট পাঠক পাঠিকা হলে তো চলবে না।